স্বাগত সবাইকে। যেমনটা তোমরা জানো যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা চলছে। তো আজ 13ই আগস্ট প্রথম শিফটের পরীক্ষাও শেষ হয়েছে। তো এই ভিডিওতে আমরা প্রথম শিফটের পরীক্ষায় প্রশ্নগুলি যেগুলো এসছে সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ কী কী তথ্য বেরোতে পারে আর সেগুলি পরবর্তী শিফটে আসতে পারে এমন তথ্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে এই প্রথম শিফটে যা যা প্রশ্ন এসছে সেগুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে এই অনুচ্ছেদ 79 থেকে একটি প্রশ্ন এসেছিল, তো সেটা নিয়ে আমরা দেখে নিই। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 79 সংসদ গঠনের সাথে সম্পর্কিত। আর এই অনুচ্ছেদ 79 অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অংশ হলেও তিনি ভোট দিতে পারেন না। আর এতে অনুচ্ছেদ 79-এ রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে সংসদ গঠনের কথা বলা হয়েছে। আর সংসদ ভারতের একটি কেন্দ্রীয় আইনসভা। তো এখান থেকে এই অনুচ্ছেদ 79 থেকে প্রশ্নটা বেসিক্যালি এসেছিল যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 79 এটি কিসের সাথে সম্পর্কিত। এর উত্তর হয়ে যাবে সংসদ গঠনের সাথে এই অনুচ্ছেদ 79 সম্পর্কিত। পরবর্তী এই তেহরি বাঁধের থেকে একটি প্রশ্ন এসেছিল। তেহরি বাঁধ ভারতের উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ বাঁধ। এর উচ্চতা হচ্ছে 260.5 মিটার। আর এখান থেকে এই তেহরি বাঁধের থেকে জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, পানীয় জলের সরবরাহ করা হয়। তেহরি বাঁধ ভূমিকম্প সহনশীল নকশায় তৈরি করা হয়েছে। তো এই তেহরি বাঁধের থেকে পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল যে এই তেহরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত। এর উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীর ওপর। দেখো, কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বেসিক্যালি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি যে পরীক্ষাটি 2021 সালের পরীক্ষাটা হয়েছিল, তো সেখানে তোমরা জানো যে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকে। তো সেখানে প্রশ্নটা এসেছিল যে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত। অপশানে এই ভাগীরথী নদী ছিলই না, তো অপশানে ছিল গঙ্গা নদী। তো তোমরা মনে রাখবে এই ভাগীরথী নদী হচ্ছে গঙ্গা নদীরই একটি শাখা নদী। তো সেই কারণে যদি ভাগীরথী নদী অপশানে নাও থাকে তো উত্তর হয়ে যাবে গঙ্গা নদী। তো এখান থেকে এই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত। এর উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীর উপর অবস্থিত। আর এখান থেকে পরবর্তী শিফটে এমনও প্রশ্ন আসতে পারে যে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি, সবচেয়ে উঁচু বাঁধ। এটার উত্তর হয়ে যাবে তেহরি বাঁধ। আর যদি এর দৈর্ঘ্য উচ্চতা জিজ্ঞেস করে তাহলে উত্তর হয়ে যাবে 260.5 মিটার এর উচ্চতা। পরবর্তী এই অনুচ্ছেদ 330-এর থেকে একটি প্রশ্ন এসেছিল। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 330 অনুযায়ী লোকসভায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এর সংরক্ষণ দেওয়া হয়। আর এটা জেনে নাও যে সংবিধানের 104তম সংশোধনের মাধ্যমে এর মেয়াদ 2030 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই অনুচ্ছেদ 330-এর বিধানে প্রথমে 10 বছরের জন্য ছিল, পরবর্তীতে একাধিকবার বাড়ানো হয়। শেষবার 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2030 পর্যন্ত এই লোকসভায় এসসি এবং এসটিদের সংরক্ষণ 2030 পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই অনুচ্ছেদ 330-এর থেকে পরীক্ষাতে প্রশ্নটি ছিল যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী লোকসভায় এসসি এবং এসটিদের সংরক্ষণ দেওয়া হয়। তো এর উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 330। পরবর্তী এখান থেকে প্রশ্ন এসেছিল যে এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর থেকে একটি প্রশ্ন ছিল। তো ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। তিনি 1945 থেকে 1951 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন। এর উত্তর হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। আর এই ক্লিমেন্ট এটলি হলেন এই লেবার পার্টি এর সদস্য। লেবার পার্টি হলো
ব্রিটেনের একটি রাজনৈতিক পার্টি দল, যেরকম আমাদের এখানে বিজেপি কংগ্রেস আছে। তো ব্রিটেনে এই ক্লিমেন্ট এটলি হলো লেবার পার্টির সদস্য। দেখো, এইবার পরবর্তী শিফটে এমনও প্রশ্ন আসতে পারে, যেটা বললাম যে তিনি কোন পার্টির থেকে ছিলেন, লেবার পার্টি। এবার তার মানে তিনি কবে থেকে কবে পর্যন্ত বর্ষ দিয়ে দিল প্রধানমন্ত্রী ছিলেন, তো এটাও প্রশ্ন আসতে পারে। তো 45 থেকে 51 পর্যন্ত হয়ে যাবে। পরবর্তী তথ্যে যাওয়ার আগে তোমাদের আমি বলে দিই, তোমরা যদি এই টেক্সটগুলো টেক্সট আকারে মানে নোটস আকারে যদি পড়তে চাও, তো তোমরা গুগল প্লে স্টোর থেকে প্র্যাকটিস সেট নামে সার্চ করবে। সেখানে আমাদের এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। 4.5 রেটিং আছে, খুবই ভালো রেটিং, প্রায় 1 লাখ স্টুডেন্ট হতে চললো। তো অবশ্যই ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করার পর তোমরা এই অ্যাপের এক্সাম অ্যানালাইসিস অপশানে যাবে। সেখানে দেখবে যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা যবে থেকে শুরু হয়েছে প্রায় সব শিফটের প্রশ্ন তোমরা সেখানে পেয়ে যাবে নোটস আকারে। তো অবশ্যই সেখান থেকে চাইলে তোমরা পড়তে পারো। আর এখানে তো ভিডিওতে দেওয়াই আছে, তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা করতে পারো। এবার টেক্সট আকারে যদি তোমরা বলো যে পড়তে সুবিধা হয়, তো অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো। তো গুগল প্লে স্টোর থেকেও প্র্যাকটিস সেটগুলো সার্চ করবে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে, সেখান থেকেও তোমরা পড়তে পারো। পরবর্তী দেখি প্রশ্ন কোথা থেকে এসেছিলো। তো এই লিগনাইট থেকে একটি প্রশ্ন এসেছিলো। ভারতের বাদামি কয়লাকে লিগনাইট বলা হয়, আর এটি হলো নরম এবং নিম্ন গ্রেডের কয়লা। আর এতে কার্বনের উপাদান খুব কম থাকে আর আর্দ্রতা বেশি থাকে। এটি প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। আর ভারতের তামিলনাড়ুর লেভেলি অঞ্চলে এই লিগনাইটের বৃহৎ ভাণ্ডার পাওয়া যায়। আর এবার বলি, এখানে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে ভারতের বাদামি কয়লাকে কী বলে, এর উত্তরে যাবে লিগনাইট। এবার পরবর্তী শিফটে এমন প্রশ্ন আসতে পারে যে এই লিগনাইট বা ভারতের বাদামি কয়লা এর বৃহৎ ভাণ্ডার ভারতের কোন রাজ্যে রয়েছে, এর উত্তরে যাবে তামিলনাড়ু। এবার যদি অঞ্চল জিজ্ঞেস করে তাহলে উত্তরে যাবে লেভেলি অঞ্চলে। ঠিক আছে, তো এইভাবে পড়ে নেবে, পরীক্ষাতে প্রশ্ন মিস হবে না। এইবার এই কুমায়ুনি ভাষার থেকে একটি প্রশ্ন এসেছিল। কুমায়ুনি ভাষা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ব্যবহার করা হয়। এটি ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্গত। আর এই কুমায়ুনি ভাষা মূলত কুমায়ুন অঞ্চলে এই ভাষা ব্যবহার করা হয়। আর এটি দেবনাগরী লিপিতে লেখা হয়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই কুমায়ুনি ভাষা ভারতের কোন রাজ্যে ব্যবহার করা হয়, তো এর উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে। এইবার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এই কুমায়ুনি ভাষা কোন লিপিতে লেখা হয়, উত্তর হয়ে যাবে দেবনাগরী লিপিতে লেখা হয়। পরবর্তী এই মুঘল সাম্রাজ্যের থেকে একটি প্রশ্ন এসেছিল। মুঘল সম্রাট অশোক দেহশালা ব্যবস্থা শুরু করেন। দেহশালা হলো ভূমি রাজস্ব মূল্যায়নের একটি পদ্ধতি। এতটা ডিটেলস পড়ার দরকার নেই। বেসিক্যালি পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই কোন মুঘল শাসক বা সম্রাট এই দেহশালা ব্যবস্থা শুরু করেন, উত্তরে যাবে সম্রাট আকবর। পরবর্তী এই নাগাল্যান্ড রাজ্যের থেকে একটি প্রশ্ন এসেছিল। সাম্প্রতিককালে নাগাল্যান্ড রাজ্যের একটি নতুন জেলা মেলুরি স্বীকৃতি পেয়েছে। মেলুরি জেলা পূর্বে ফেক জেলার অন্তর্গত ছিল। এই ফেক জেলার থেকে ভেঙে নতুন জেলা মেলুরি জেলা হিসেবে স্বীকৃতি পায়। তো এখান থেকে পরীক্ষাতে বেসিক্যালি প্রশ্ন এসেছিল যে সাম্প্রতিককালে নাগাল্যান্ডে একটি জেলা নতুন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, তার নাম কি, এর উত্তরে যাবে মেলুরি। এই নীতি আয়োগের থেকে একটি প্রশ্ন এসেছিল। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল সভার থিম হলো বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত 2047। এই থিমের লক্ষ্য হলো 2047 সালের মধ্যে ভারতের উন্নত দেশ হিসেবে রূপান্তর। এতে রাজ্যগুলির উন্নয়ন সম্বন্ধিত নীতি প্রণয়নের ওপর জোর দেওয়া হয়েছে। আর এই গভর্নিং কাউন্সিলের সভাতে
ভারতের প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আর কেন্দ্রশাসিত অঞ্চলের এলজি লেফটেন্যান্ট গভর্নর অংশ নেয়। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিল যে সভা, এর থিম কী ছিল? উত্তরে যাবে বিকশিত রাজ্য ফর বিকশিত ভারত 2047। এইবার পরীক্ষাতে প্রশ্ন পরবর্তী শিফটে আসতে পারে যে এর 10তম গভর্নিং কাউন্সিলের যে মিটিং হয় এর উদ্দেশ্য কী ছিল? তো উদ্দেশ্য এটা হয়ে যাবে 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশ হিসেবে রূপান্তর। আরও প্রশ্ন আসতে পারে যে এই গভর্নিং কাউন্সিল সভায় কারা অংশ নেয়, বা এমন দেওয়া থাকলো যে 4টি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কে গভর্নিং কাউন্সিলের সভায় অংশ নেয় না। তো এখানে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নরদের দেওয়া রয়েছে, একটা অপশান ধরো দিয়ে দিল অন্য কিছু, তো সেটাই উত্তর হয়ে যাবে। ডিটেলসে আসলে এরকমও আসতে পারে। এইবার এই ক্যাগের থেকে একটি প্রশ্ন এসেছিল, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক পরীক্ষাতে এই ক্যাগের অনুচ্ছেদ দেওয়া থাকে, ক্যাগের কার্যকাল থেকে প্রশ্ন আসে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ। একটু তথ্য দেখে নিই। ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের কার্যকাল 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। এটার মানে হচ্ছে, তোমাদের একটু বলে দিই, ধরো কেউ ক্যাগ হয়েছে 62 বছর বয়সে, মানে তার বয়স হচ্ছে 62 বছর। এইবার তার যখনই 65 বছর হয়ে যাবে, মানে তার কার্যকাল হলো এখানে 3 বছর, মানে 3 বছর সে কাজ করলো। 65 বছর যখনই হয়ে গেল, তিনি আর সেই পদে থাকতে পারলেন না, তিনি রিটায়ার্ড হয়ে গেলেন। ঠিক আছে, মানে তার 3 বছরের কার্যকাল হলো। এবার ধরো কেউ 56 বছর বয়সে ক্যাগ হয়েছে, এবার তার 6 বছরের কার্যকাল হবে 62 বছর। তার কিন্তু এখনও 65 বছর হয়নি, কিন্তু তার কার্যকাল এখানে 6 বছর হয়ে গেছে, সেই কারণে তিনি 62 বছর বয়সে রিটায়ার হয়ে গেলেন। তো ব্যাপারটা এমনই। এবার ক্যাগ হলেন ভারতের সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান, আর ভারতের সংবিধানের অনুচ্ছেদ 148 অনুযায়ী এই পদটি সৃষ্টি করা হয়েছে। আর এই ক্যাগ কেন্দ্র ও রাজ্যের হিসাব পরীক্ষা করেন। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেলের কার্যকাল কত বছরের হয়? তো এর উত্তর হয়ে যাবে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। এই লর্ড ম্যাকলের থেকে একটি প্রশ্ন এসেছিল। 1834 সালে ভারতে আসার পর লর্ড ম্যাকলে মিনিটস অন এডুকেশন প্রস্তুত করেছিলেন, যেখানে তিনি ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাব দেন এবং পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তো এখানে বেসিক্যালি প্রশ্ন এসেছিল কি, যে 1834 সালে ভারতে আসার পর লর্ড ম্যাকলে কোন গুরুত্বপূর্ণ প্রমাণপত্র প্রস্তুত করেন? এর উত্তর হয়ে যাবে মিনিটস অন এডুকেশন। এই ভারতীয় সংবিধানের অংশ 21 এর থেকে একটি প্রশ্ন ছিল। ভারতীয় সংবিধানের অংশ 21-এ রাজ্যের বিশেষ ক্ষমতার উল্লেখ রয়েছে। তো এই ক্ষমতাগুলি বেসিক্যালি দেখো, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া রাজ্যেও এই বিশেষ ক্ষমতাটি দেওয়া রয়েছে। আর এটা পড়ে নাও, সময়ে সময়ে কিছু বিশেষ মর্যাদা বাতিল বা পরিবর্তন করা হয়, যেমন জম্মু কাশ্মীরের 370 অনুচ্ছেদ। তো এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল যে ভারত রাজ্যের বিশেষ ক্ষমতা, এটি ভারতীয় সংবিধানের কোন অংশে উল্লেখ রয়েছে? এটি উত্তরে যাবে 21। এইবার দেখো, একটু ডিপে প্রশ্ন আসলে এমন আসতে পারে যে 4টে অপশান থাকে, এর মধ্যে 3টে অপশানে দেওয়া রয়েছে এমন এমন রাজ্য যেখানে এই বিশেষ ক্ষমতার কথা উল্লেখ রয়েছে। 4 নম্বরে এমন একটা রাজ্য দিল, ধরো পশ্চিমবঙ্গ, সেখানে এই বিশেষ ক্ষমতাটি নেই। তো পরীক্ষাতে প্রশ্ন এমন দিল যে ভারতীয় সংবিধানের যে
অংশ 21-এ বিশেষ ক্ষমতার কথা উল্লেখ রয়েছে সেটি নিম্নলিখিত অপশানগুলির মধ্যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সেই বিশেষ ক্ষমতা দেওয়া হয়নি? তো যেটাতে দেওয়া হয়নি 4 নম্বর অর্থাৎ পশ্চিমবঙ্গ, তো সেটাই উত্তরে যাবে। এরকমও ডিপে প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে এই সিভিল ডিফেন্স মক ড্রিলের থেকে একটি প্রশ্ন ছিল, অপারেশন অভ্যাস নামে সাম্প্রতিককালে ভারতের 244টি জেলায় এই সিভিল ডিফেন্স মক ড্রিল আয়োজন করা হয়। আর এর ডিটেলসে পড়ার কিছু প্রয়োজন নেই। তো এখান থেকে বেসিক্যালি প্রশ্ন এসেছিল যে এই সিভিল ডিফেন্স মক ড্রিল যেটি সাম্প্রতিককালে ভারতের 244টি জেলায় আয়োজন করা হয়েছে, এটি কোন অপারেশন নামে এই সিভিল ডিফেন্স মক ড্রিলটি আয়োজন করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে অপারেশন অভ্যাস। তো পরবর্তী এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের থেকে একটি প্রশ্ন এসেছিল, যেটি রসায়নের অংশ। তো সোনার ফয়েল পরীক্ষা বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট এটি করেছিলেন হচ্ছে রাদারফোর্ড, যার পুরো নাম আর্নেস্ট রাদারফোর্ড। আর এখানে বেসিক্যালি কী করা হয়, একটি পাতলা সোনার চাদর বা ফয়েলের ওপর আলফা কণা নিক্ষেপ করা হয়। বেশিরভাগ কণা সোজা চলে যায়, কিন্তু কিছু কণা বড় কোণে প্রতিফলিত হয়, যা অবাক করা ফলাফল দেয়। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে এই সোনার ফয়েল পরীক্ষা বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট এটি কে করেন? এর উত্তর হয়ে যাবে আর্নেস্ট রাদারফোর্ড। এবার অনেক পরীক্ষাতে এই প্রশ্নটাও আসে যে এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা সোনার ফয়েল পরীক্ষাতে কোন কণা ব্যবহার করা হয়েছিল? এটির উত্তর হয়ে যাবে আলফা কণা ব্যবহার করা হয়েছিল। এইবার ধানের নতুন জাতের থেকে একটি প্রশ্ন এসেছিল, DRR ধান 100 সাম্প্রতিককালে ভারতের স্বীকৃতি দেওয়া নতুন ধানের জাত। এটি ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ দ্বারা উদ্ভাবিত হয়েছে। আর ডিটেলসে পড়ার এখানে প্রয়োজন নেই। এখানে বেসিক্যালি পরীক্ষাতে প্রশ্ন এসেছিল যে সাম্প্রতিককালে নিম্নলিখিত অপশানগুলির মধ্যে কোনটি ধানের নতুন জাত হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো এখানে সম্ভবত DRR ধান 100 এটি অপশানে ছিল, এটা ঠিক জানা যায়নি। তো এটা যদি অপশানে থাকে তো এটার উত্তর এটাই হবে। পরবর্তী এখান থেকে এই আমেলিয়া কের এনার থেকে একটি প্রশ্ন এসেছিল। তো ডিটেলসে আমরা একটু দেখে নিই। আমেলিয়া কের হলেন নিউজিল্যান্ডের একজন মহিলা ক্রিকেট খেলোয়াড়। তিনি মূলত একজন অলরাউন্ডার ডানহাতি ব্যাটার। আর এখানে 2018 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 232 রানের ইনিংস খেলে তিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, একটু ডিটেলসে দেওয়া ছিল, দেওয়ার পরে বেসিক্যালি পরীক্ষাতে প্রশ্নটি জিজ্ঞেস করেছিল যে এই আমেলিয়া কের তিনি কোন দেশের খেলোয়াড়, কোন দেশের একজন ক্রিকেট খেলোয়াড়? এর উত্তর হয়ে যাবে তিনি নিউজিল্যান্ডের একজন ক্রিকেট খেলোয়াড়। ঠিক আছে, তো এটি বেসিক্যালি পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। এবার যদি ডিটেলসে প্রশ্ন এসে থাকে তাহলে এই লাইনটার থেকে আসতে পারে যে 2018 সালে তিনি কোন দলের বিপক্ষে খেলে তিনি এই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন, মহিলাদের বিভাগে? তো উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে। তো এই কয়টা প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আরও যদি প্রশ্ন আমরা পেয়ে থাকি তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে ভুলবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর লিঙ্ক যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে না পাও তো অবশ্যই গুগল প্লে স্টোরে সার্চ করে নেবে প্র্যাকটিস সেট বলে, দেখবে তোমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। 4.5 রেটিং আছে, খুবই ভালো রেটিং। তো আশা করি কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও 13ই আগস্ট সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আসবো। আর হ্যাঁ, শুধু প্রশ্ন নয়, সেখান থেকে আমরা অ্যানালাইসিস করব
আর পরবর্তী শিফটে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো এই ভিডিওর মতোই আমরা আলোচনা করব।